দক্ষিণ কোরিয়া, যেটি এখন বিশ্বের সবচেয়ে 10টি ধনী দেশের একটি, যেখানে রয়েছে বিশ্বের বড় বড় কোম্পানি স্যামসাং, এলজি, হুন্ডের মতো প্রতিষ্ঠান। কিন্তু আজ থেকে 60-70 বছর আগে এই দেশটি ছিল বিশ্বের গরিব রাষ্ট্রের কাতারে। দুবেলা খাবার খেতেও কষ্ট হয়ে যেত। তখন তাদের জিডিপি পার ক্যাপিটা ছিল অনলি $64। আজ তা বেড়ে হয়ে গেছে $31,489। আজ তারা বিশ্বের 10তম ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে। কিন্তু এই দেশটা এত বড় পরিবর্তন কিভাবে করলো তা জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। 1950 সাল এবং তার আগে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এই দুটি দেশ একই দেশ ছিল। 1950 থেকে 53 সালের যুদ্ধের পর কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ায় ভাগ হয়ে যায়। তখন থেকে এই দুটি দেশই ছিল দরিদ্রে ভরপুর। তখন দক্ষিণ কোরিয়া দরিদ্র হওয়ায় আমেরিকা ও জাপান সাহায্য করত। তখন স্যাং ম্যান রে দেশটি পরিচালনা করতে শুরু করে। দেশে দরিদ্র হওয়ার শর্ত স্যাং ম্যান রে তখন শিক্ষার ওপর গুরুত্ব দিতে শুরু করে। সে তখনকার ওয়ার্ল্ড লেভেল এডুকেশন দিতে শুরু করে দেশের মধ্যে, কারণ সে বুঝে গিয়েছিল দেশের লোকজন যদি শিক্ষিত হয় দেশ এমনিতেই উন্নত হয়ে যাবে। এবং তিনি দেশের উন্নয়নের জন্য নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়েছিল। তারপর 1961 সালে সেনা অভ্যুত্থান হয়। সেনা অভ্যুত্থান হচ্ছে কোনো রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে সেনাবাহিনী দেশ দখল করে নেয় এবং আর্মির প্রধান সে দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়, যা একবার বাংলাদেশে 1982 সালে হয়েছিল এবং কিছুদিন আগে মায়ানমারের সাথে যা হয়েছে। এটা সম্পূর্ণরূপে বৈধ নয়। আর সেনা অভ্যুত্থানের ফলে সেনার প্রধান পার্ক চুন-হি দক্ষিণ কোরিয়া পরিচালনা করতে শুরু করে। তখন থেকে দেশের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে, কারণ সে দেশে শুধু শাসন করতে আসেনি, দেশের উন্নয়নের পরিকল্পনা নিয়ে সে ক্ষমতায় এসেছিল। অবশ্য সে ক্ষমতায় আসার কারণে দেশে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। পার্ক চুন-হি ক্ষমতায় আসার পরই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং বিজনেসের বিকাশ করতে শুরু করে। যেমন প্রথম দিকে স্যামসাং কোম্পানি শুধু চিনি তৈরি করত এবং এলজি কোম্পানি তৈরি করত প্লাস্টিকের জিনিস। ইন্ডিয়া চালের ব্যবসা করত। পার্ক চুন-হির বিশেষ অবদানের কারণেই কিন্তু এই প্রতিষ্ঠানগুলো আজ এখানে। পার্ক চুন-হি তখন দেশে আমদানি রপ্তানির সুবিধার্থে নানা নীতি প্রণয়ন করে এবং ব্যবসায়ীদের সুবিধার্থে ভারী মাত্রায় ঋণ দিতে শুরু করে ও নানা সুবিধা প্রদান করে ও ট্যাক্সও কমিয়ে দেয়। সে বুঝে গিয়েছিল এই কাজের জন্য এখন হয়তো অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু কিছুদিন পর এই কাজের জন্য দেশে একটি বড় পরিবর্তন আসবে। এসব কাজের জন্য অবশ্যই তার উপর মানুষ খুব অসন্তুষ্ট ছিল। তখন পার্ক চুন-হি নানা প্রাইভেট কোম্পানির বিকাশে কাজে করতে শুরু করে। এর ফলে তখন হুন্ডে কোম্পানি দেশে প্রথম সড়ক তৈরি করতে শুরু করে এবং ফোর্ড কোম্পানি অটোমোবাইল পার্টস তৈরি করতে শুরু করে। তারপর 1985 সালে হুন্ডে কোম্পানি তাদের নিজস্ব কার তৈরি করে ও এলজি নানা ইলেকট্রনিক প্রোডাক্ট তৈরি করে এবং স্যামসাং কোম্পানি ইলেকট্রনিক প্রোডাক্টের পাশাপাশি কার তৈরি করতে শুরু করে। আপনারা হয়তো অনেকে জানেন না, স্যামসাং তাদের নিজস্ব গাড়িও তৈরি করে এবং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রেনল্ট স্যামসাংয়েরই অংশ। তারপর থেকে এই কোম্পানিগুলো পুরো দুনিয়ায় নিজের পরিচয় তৈরি করতে থাকে। 1970 সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়া কাপড়, জুতা ও আর কিছু মেডিসিন বাইরে রপ্তানি করত, কিন্তু 1970 সালের পর থেকে দক্ষিণ কোরিয়া টিভি, রেডিও, ওয়াশিং মেশিনের মতো বড় বড় প্রোডাক্ট রপ্তানি করতে শুরু করে। পার্ক চুন-হি যখন 1961 সালে ক্ষমতায় এসেছিল তখন শুধু $42 মিলিয়ন মতো প্রোডাক্ট বাইরে রপ্তানি হতো, তা প্রায় 391 কোটি টাকার মতো। 1977 সালের পর তা কয়েকশো গুণ বেড়ে $10 বিলিয়ন পার হয়ে যায়, যা প্রায় 85,000 কোটি টাকার মতো। এবং 1979 সালে পার্ক চুন-হির হত্যা করা হয় এবং তারপর চুন্ডু ডু-হাওয়ান দেশ পরিচালনা করতে শুরু করে। তারই নেতৃত্বে দক্ষিণ কোরিয়া 1987 সালে প্রথমবারের মতো অলিম্পিক আয়োজিত হয়েছিল। তারপর কিম ডে জুং ক্ষমতায় আসে। 1997 সালে সে রিয়াল ডেমোক্রেসি কান্ট্রি শুরু করে, মানে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র শুরু করে।
দেশে শান্তি প্রতিষ্ঠানের জন্য তাকে নোবেল পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছিল। এ দেশ আগে থেকেই কারিগরিকভাবে বেস্ট এডুকেট দেওয়া হচ্ছিল, তার কারণে দেশে কারিগরিক দক্ষ লোকজনের অভাব ছিল না। আর এমনিতেও যে দেশে কারিগরিক দক্ষ জনগণ থাকে এবং কষ্ট ধৈর্যের সাথে যে দেশ কাজ করে সে দেশ এমনিতেই এগিয়ে যাবে। তারপর থেকে দেশে অনেক পরিবর্তন হতে থাকে। অনেক লোকজন গ্রাম থেকে শহরে বসবাস করতে থাকে, কারণ দেশে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, তাই সেখানে শ্রমিকের প্রয়োজনও হতে থাকে এবং নারী পুরুষ সমান অধিকার ছিল বলে পুরুষের মতো নারীরাও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে শুরু করে। সকলে কর্মমুখী হয়ে উঠল এবং তারা লক্ষ্য করল দেশের জনসংখ্যার হার বৃদ্ধি পাচ্ছে। যেহেতু তারা শিক্ষিত এবং সচেতন ছিল, তাই তারা বুঝে গিয়েছিল বাড়তি জনসংখ্যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য খারাপ হবে। তাই তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এখন তাদের জনগণ এতটাই সচেতন যে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির বদলে এখন অনেকটাই কমছে এবং আস্তে আস্তে জনগণ জনশক্তিতে রূপান্তরিত হয়ে উঠল এবং এভাবেই তারা হয়ে গেল বিশ্বের 10তম ধনী দেশ, যাদের টোটাল জিডিপি হচ্ছে 1.6 ট্রিলিয়ন ইউএস ডলার। আর এটা সাধারণ ক্যালকুলেটর দিয়েও আপনি এটা হিসাব করতে পারবেন না। আপনারা যদি লক্ষ্য করেন যে সঠিক দেশ পরিচালনা এবং শিক্ষা ব্যবস্থার গুণগত মান সচেতনতার কারণেই আজ তারা এত উন্নত। আর আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক হারেই বৃদ্ধি পাচ্ছে, আবার শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে শুধু পরীক্ষায় পাস। আমি মনে করি শিক্ষা ব্যবস্থার গুণগত মানের দিকে সরকারের নজর দেওয়া উচিত এবং জনগণ পরিবার পরিকল্পনা সচেতন হওয়া উচিত, কারণ বাড়তি জনসংখ্যা শুধু দেশ নয় পুরো পৃথিবীর ক্ষতি করছে। তাই আমি মনে করি যে সচেতনতা ও শিক্ষা নয়, কারিগরিকভাবে শিক্ষিত হলেই আশা করি আমাদের জনগণ ও জনশক্তিতে রূপান্তরিত হতে পারবে এবং আশা করি একদিন আমাদেরও অনেক পরিবর্তন আসবে। আর দক্ষিণ কোরিয়ার মতো আরেকটি দেশ হচ্ছে সিঙ্গাপুর, যারা আগে বস্তিতে ভরপুর একটি দেশ ছিল এবং দেশে কোনো প্রকার প্রাকৃতিক সম্পদ ছাড়াই কিভাবে আজ তারা এশিয়ার সবচেয়ে ধনী দেশে পরিণত হয়েছে তা জানতেই এই ভিডিওটা দেখতে পারেন। সবাই সচেতন হন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।